নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব শ্রাবণ মাস। এই একটি মাস সিংহ রাশির জাতক জাতিকাদের 10টি দিক, 10টি ঘটনা বা বলা যেতে পারে 10টি সাবধানতারও কথা। যদিও সিংহ রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বারংবার ধরে বলেছি, আমি যদি খুব ভালো মতন 12টি রাশিকে লক্ষ্য করি, তার মধ্যে বর্তমানে সিংহ রাশির প্রভাব সবচাইতে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তার অর্থ এই নয় যে সফলতার দিক দিয়ে সিংহ রাশি সবসময় এগিয়ে থাকবে, তা নয়। কিন্তু এই যে আমিকে বিশ্বাস করা, আমরা যদি ঈশ্বর তত্ত্বকে দেখি তাহলেও সেখানে কিন্তু ঈশ্বরকে যদি ভাঙা যায় তাহলে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিংকিংস। ঈশ্বরকে যদি ভাঙা যায়, গড জিওডি, গড জি, জেনারেশন অবজারভেশন ডেডিকেশন, জেনারেশন অবজারভেশন ডেডিকেশন পুরোটাই কিন্তু আমার ভেতর থেকে আসে। আমার আমিত্বের উত্তরণ, আমার আমিত্বকে প্রতিষ্ঠা করা। এবং আমি যে হেরে যাচ্ছি, আমি বারবার ধরে বলেছি, আমাদের জীবনে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবনে কিন্তু নয় যেতো নয় শেখো, হার বলে কোনো কিছু নেই। এটা আমি বহুবার ধরে বলেছি। তাহলে সেই দিক দিয়ে যদি লক্ষ্য করা যায়, সিংহ রাশি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে সিংহ রাশি। এখন সিংহ রাশির দিক দিয়ে যদি খুব ভালো মতন আমি এই শ্রাবণ মাসটিকে দেখি, তাহলে কিন্তু অনেক পজিটিভ জায়গা, আগে থেকেই বলে দিচ্ছি, অনেক পজিটিভ জায়গা। সবচেয়ে বড় কথা যেটা, আমার যে পজিটিভিটি সেটাকে ইনক্রিজ করা সফলতার জন্য, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা অত্যন্ত পজিটিভ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন, এটা তো অস্বীকার করে লাভ নেই। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, জন্মছক দ্বারা প্ল্যানেটরি অবস্থান আলাদা, জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা, তার প্ল্যানেটরি অবস্থান বা স্টারের অবস্থান পুরোটাই আলাদা। সুতরাং আজকে আমি কিন্তু একটা সার্বিক মতে আলোচনা করছি। আমি কোনো স্পেসিফিক ভাবে, এমন হতেই পারে কোন সিংহ রাশির জাতক এই সময়টায় হয়তো মারাত্মক প্রতিবন্ধকতার আন্ডারে রয়েছে, হতেই পারে। কেননা তার নিজের যে পার্সোনাল যে প্ল্যানেটরি সিচুয়েশন, অবস্থান, ইমপ্লিমেন্টেশন, স্টারের সাথে তার সম্পর্ক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মারাত্মক নেগেটিভ, হতেই পারে। তাই জন্য আজকের আলোচনাটা পুরোপুরি কিন্তু আমি সার্বিক মতে করছি। এখন আপনি যদি মনে করেন যে আমি আমার প্রেডিকশনটা জানতে চাই, আমি সিংহ রাশির জাতক অথবা জাতিকা, আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। তার কারণ বারবার ধরে বলেছি, এই যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তারা কিন্তু অন্যান্য গ্রহ থেকে আসছে না। অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে তারা ভালো মতন অধ্যয়ন করছে। সায়েন্স কথার অর্থ হচ্ছে রিয়েলিটি, পিওরিটি, অ্যাকুরেসি, বারবার ধরে বলেছি। কিন্তু আপনি যদি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন বলে মনস্থির করেন, যদি সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজির কাছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন বলে মনে করে থাকেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। বাট যদি আপনি মনে করেন যে আমি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাব, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, যিনি কিন্তু জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন এবং জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক দুটোকে পাশাপাশি রেখে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করেন।
সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, এক্সট্রিমলি সরি টু সে, অনেকে হয়তো রেগে যাবেন, অনেকের খারাপ লাগবে, অনেকে গালমন্দ দেবেন, কিন্তু এটা খুব সত্যি কথা। শুধু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলে নয়, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই কিন্তু হাত দেখাকে বা সংখ্যাতত্ত্বকে, আমাদের হোরা পদ্ধতিকে, সংখ্যাতত্ত্ব কথাটা আমি পরে আসছি, এই যে হোরা পদ্ধতি বা এই যে হাত দেখা, এটাকে কিন্তু অ্যাস্ট্রোলজির অন্তর্ভুক্ত করে না। কেন করে না? হোরা পদ্ধতির কথা বাদ দিয়ে দিলাম, পুরোপুরি অবৈজ্ঞানিক এবং মানুষকে হরণ করার জন্য। কিন্তু খুব ভালো মতন যদি হাতকে লক্ষ্য করা যায়, হাতের যে রেখা সেটা কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয়। এখন এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, সুতরাং নার্ভ আর হরমোন দুটোকে এক করে দেওয়াটা কিন্তু ঠিক নয়। আর সংখ্যাতত্ত্বের দিক দিয়ে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু প্রেডিকশন করার সময় যে ক্যালকুলেশন, ভাইব্রেশন, পার্সেন্টেজ এগুলো বের করা হয়, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্বকে লাগে 5% অথবা 10% অথবা 15%। তাহলে প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়। সংখ্যাতত্ত্ব দ্বারা পরিপূর্ণ প্রেডিকশন করে দিলাম কখনো কোনো মতেই কিন্তু সম্ভব নয়। এটা তো আমি দেখিয়ে এসেছি, যে কথাগুলো বলছি সেই কথাগুলো যে অযৌক্তিক নয়, যৌক্তিক রাজ্য, এবং সেটা যে সঠিক সেটা আমি দেখিয়ে এসেছি। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন হাত এগিয়ে দেবেন না কখনো, বা সেই সময় দ্বারা ক্যালকুলেশন করা হলো কখনো যেন না হয়। একমাত্র যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করা হয় এবং তারপর সেটাকে অ্যানালাইসিস করা হয়, প্রেডিকশন করা হয়, সিদ্ধান্তে আসা হয়। অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে সাধারণত যখন আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাব, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাব, তিনি কি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন? তিনি কি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন? মনে রাখতে হবে, কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো কিন্তু একদম আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, যেটা বললাম পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়। এটা কিন্তু লক্ষ্য করতে হবে। এবার যদি আপনারা মনে করেন আমার কাছে আসবেন, আমার কাছে এলে আমার নীতিটা অবলম্বন করতে হবে, আমার নিয়মটা মানতে হবে। আমি একদম সাধারণ মানুষদের জন্য, কোনো সেলিব্রিটি কখনো আমার কাছে আসবেন না, কোনো পলিটিশিয়ান কখনো আমার কাছে আসবেন না, হাতের মধ্যে স্টোন পরে থাকলে জীবনে কখনো আমার কাছে আসবেন না। কারণ আমি বারংবার ধরে বলেছি, বুঝিয়েছি, প্রমাণ করে দিয়েছি যে স্টোন কখনো রেমিডি হতে পারে না। মানে গ্রহের যে সংস্কার করা, গ্রহের নেগেটিভিটিকে অফ করা বা ব্লক করা কখনো স্টোনের দ্বারা সম্ভব হয় না। কেন হয় না সেটা আজকের আলোচ্য বিষয়বস্তু নয়, তাই আমি বোঝাচ্ছি না। এইগুলো কিন্তু মাথায় রেখে যদি আমার কাছে আসতে হয় তবেই কিন্তু আসবেন। আর মনে রাখবেন, কেবলমাত্র গেলাম জাস্ট একটু জেনে নি, জেনে নেওয়ার জন্য ফিসটা জোগাড় করেছে, একটু জেনে নি, একটু কৌতূহল হচ্ছে, কৌতূহল মেটাবার জন্য কখনো আসবেন না। যারা যারা প্রচন্ড সিরিয়াস, আমি আমার নেগেটিভিটিটা জানতে যাচ্ছি, কেননা একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয় তো, তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই বা রেকটিফিকেশন, সেই দিকটাই যেতে হয় না। পজিটিভ পজিটিভ, কিন্তু নেগেটিভিটিকেই কিন্তু ফাইন্ড আউট করতে হয়, উৎসস্থলটা, এবং সেটাকে রেকটিফাই করতে হয়, শর্ট আউট করতে হয়। এবং আমি আমার নেগেটিভিটিটা জানবো, এবং বাইহুক বাইক্রুপ ঘটিবাটে বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটাকে অফ করব। এই চিন্তাধারাটা যাদের মধ্যে আছে তারাই কেবল আমার কাছে আসবেন। ভিড় জমাতে, ভিড় করতে আসবেন না। আমার চেম্বারে অনেক ভিড় হয়, বিরাট অ্যাস্ট্রোলজার, এই তথ্যকে আমি কখনো বিশ্বাস করি না। কারোর কাছে 100 জন যেতে পারে, আমার কাছে 2 জন আসতে পারে, তাতে প্রমাণ হয় না যে আমি তার চাইতে খারাপ অ্যাস্ট্রোলজার। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কেমন? সিংহ রাশির
সর্বপ্রথম আমি যদি এই শ্রাবণ মাসটিকে লক্ষ্য করি, তাহলে শ্রাবণ মাসে কিন্তু 1 নাম্বার ঘরটাতে হিট করছে রাহু। প্রথমত সিংহ রাশির যেটা সবচেয়ে পজিটিভ জায়গা, খিদে, মারাত্মক খিদে, হারলে চলবে না, আমাকে জিততেই হবে। আমার একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি, দেখা যাচ্ছে মাস গেলে আমার ইনকাম নেই, আমার ঘরে বউ বাচ্চা রয়েছে, মিলিয়ে নেবেন এই শ্রাবণ মাসে কিন্তু তারা তেড়ে ফুরে উঠবে, খোঁচা খাওয়া বাঘ, এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। একটা জায়গা থেকে কেবল তাদেরকে খুব সাবধান হতে হবে, সেটা হচ্ছে আমার যখন 1 নাম্বার ঘরটাকে মানে ভাইব্রেট করছে, হিট করছে, পার্সেন্টেজ ওয়াইজ যেভাবেই হিট করুক, রাহু যখন হিট করছে, তার মানে আমার আমিত্ব, আমার স্থাপত্য, আমার মেরুদণ্ড, এই যে আমার আমি, সেখানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন চলে আসতে পারে। এই ইলিউশন, আবেগ, ইমোশন সবচেয়ে বেশি কিন্তু তাদের আসে যারা কিন্তু মানসিকভাবে ভীষণ অনেস্ট হয় এবং সহজ সরল মন নিয়ে প্রত্যেকের সাথে, লিভিং থিংস, নন লিভিং থিংস, সবার সাথে কানেক্ট করে। তাহলে খুব সাবধান, আপনাকে ঠকাবার জন্য এবং আপনার দুর্বলতার ফায়দা তোলার জন্য চারিপাশে মানুষ থাকবে। কেননা সুখের দিনে আপনি আপনার চারিপাশে দেখবেন একদম মনে হবে ব্রিগেডের জনসভা, এত লোক, দুঃখের দিনে একজনও থাকবে না। এটা কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকে খুব সাবধান হতে হবে। 1 2 3 4 5 6 7। এখন রাহুর কানেকশন যদি লক্ষ্য করা যায়, তাহলে রাহু কিন্তু ফার্স্ট বৃহস্পতিকে উচ্চস্থ করছে। বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সফলতা পাওয়ার জন্য, সফলতাকে হাসিল করার জন্য আমি আমার যে ভেতরের জ্ঞানটা, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি বৃহস্পতি দ্বারা বোঝা যায়। যখন সেখানে রাহু চলে আসে, তখন তার তীব্রতাটা বাড়িয়ে দেয়। কেন, রাহু মানে কিন্তু ইনক্রিজ করে। রাহুকে আমরা সব সময় নেগেটিভ প্ল্যানেট বলি, কিন্তু রাহু আদৌ নেগেটিভ প্ল্যানেট নয়। কারোর 5টা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আর আমার একটা ফ্ল্যাট বা একটাও ফ্ল্যাট নেই। আপনি চেক করে দেখুন, আমার চাইতে তার রাহু স্ট্রং। চ্যালেঞ্জ, নেগেটিভ দিক দিয়ে স্ট্রং হয় যখন আমি নেগেটিভ ভাবে তার চাইতে বেশি প্রখর, তুখর, আবার আমি যখন পজিটিভ ভাবে তার চাইতে প্রখর, তুখর, তখন পজিটিভ ভাবে হিট করে। সুতরাং আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, আমার ভেতরের যে নলেজটা রয়েছে, সেটা কিন্তু আমি একজন রাঁধুনি হতে পারি, সেটা কিন্তু আমি একজন খেলোয়াড় হতে পারি, সেটা আমি একজন মসিজীবী হতে পারি, আমি একজন অসিজীবী হতে পারি, আমি ব্রেন ওয়ার্ক করি হতে পারি, আমি দেখা যাচ্ছে আমার ঊর্জাগত জায়গা, আমার মারাত্মক রকমের, আমি পরিশ্রম করব, আমাকে যত খুশি পরিশ্রম করাবো, কিন্তু আমার সফলতা চাই। যে কোনো লেভেলে কিন্তু আমার ভেতরের যে জ্ঞানটা, যেটাকে আমি এই দুনিয়ার বাজারে বিক্রি করব ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, আমি সেইটাকে সফল হওয়ার জন্য আমার 100-1000% দরকার হলে আমি ইমপ্লিমেন্ট করব, কিন্তু আমাকে সফল হতে হবে এই কারণের জন্য। আবার এখান থেকে একটা নেগেটিভ সাইডও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ সাইডটা কি? দেখা গেল আমার ভেতরের যে মারাত্মক জ্ঞানটা রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত কস্টলি, সেটা অত্যন্ত মূল্যবান। আমি অনেক ক্ষেত্রে মানুষের, একটা দুঃখী মানুষ, অসহায় মানুষ, কেউ আপনার সামনে এসে কেঁদে ফেললো, কেউ বুক চাপড়ালো, আপনি আপনার ভেতরের জ্ঞানটাকে তখন দেখা গেল অনেক সময় অহেতুক খরচ করে ফেললেন। আমি যদি প্রফেশনাল এথিক্সের জায়গা থেকে দেখি, তাহলে কি অহেতুক খরচ করে ফেলাটা উচিত? উচিত নয়, কখনোই কিন্তু উচিত নয়, কিন্তু করে ফেললেন। এত কিছুর মধ্যেও কিন্তু আমি যেটা বলছি, আপনার ভেতরের জ্ঞানটাকে আপনি দারুণভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে রাহুর অবস্থান, এবং রাহু কিন্তু ডাইরেক্ট ভাবে হিট করছে শনিকেও,
তাহলে আমার ডিসিপ্লিনের জায়গা, নিয়মানুবর্তিতার জায়গা, কঠোর কঠিন পরিশ্রমের জায়গা, ঘাম ঝরানোর জায়গা এবং আমার যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা অত্যন্ত তুখর হয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে কি হবে, সফল হতেই হবে, টার্গেট অ্যাচিভ করতেই হবে, তখন অনেক সময় আমি ইনডিসিপ্লিন হয়ে যেতে পারি। তার কারণ রাহু, বারবার ধরে বলছি, ইলিউশনকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেল অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমাকে সফল হতে হবে, আমার টার্গেটটা ফুলফিল করতে হবে, তাই জন্য অনেক সময় ইলিগেল অ্যাক্টিভিটিসেও কিন্তু আমি চলে যেতে পারি। মানে আলটিমেট আমার মধ্যে মারাত্মক পাওয়ার বা ঊর্জার জায়গাটা বা ব্রেন ওয়ার্কের জায়গাটা বা আমার ভেতরের জ্ঞানের জায়গাটা তুখর থাকবে এবং মানুষ কিন্তু চরম খচ্চর টাইপের, এটা তো অস্বীকার করে লাভ নেই। সেই শক্তিটাকে অনেক সময় মিসইউজ করিয়ে দেয়, লোভ দেখিয়ে, ভালো থাকার লোভ দেখিয়ে, ভালো রাখার লোভ দেখিয়ে, সফল চটজলদি হবার লোভ দেখিয়ে। লোভ বড় মারাত্মক জিনিস। অর্থের লোভ, সফলতার লোভ, পাওয়ারের লোভ, লাক্সারিয়াস লাইফ লিড করার লোভ, মানে ভালো থাকা, ভালো খাওয়াটাই আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে লাক্সারিয়াস লাইফ। এখান থেকেও ভীষণ সাবধান হতে হবে। এখন যদি খুব ভালো মতন আমি বুধের অবস্থানটাকে লক্ষ্য করি, সেকেন্ড হাউস কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে আজকের দিনে দুটো জিনিস ঘটবে, চ্যালেঞ্জ, এটা যদিও একটা সার্বিক আলোচনা, তবুও বলছি সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি, মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি, মানে আমি যে ভাষায় কথা বলছি সেইগুলোকে বুঝি। সেখানে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু অনেক সময় সেটাকে আমি মিসইউজ করে ফেলতে পারি, অনেক সময় সেটাকে আমি ইউজলেস করে ফেলতে পারি, অনেক সময় আমি সেটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তার কারণ রবি কিন্তু সবসময় ফ্লাকচুয়েশনকে রিপ্রেজেন্ট করে। আমি একটা অবস্থায় রয়েছি, সেখান থেকে আমি হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হলো, আমি একটু টলে গিয়ে নড়ে গেলাম। যে কোনো কার্যের কারণ আছে, আর যে কোনো কারণের পেছনে কোনো না কোনো কার্য রয়েছে। তাহলে আমি আমার জায়গা থেকে যদি উঠি তাহলে পজিটিভ কার্য বা কারণ, আর যদি নামি তাহলে সেটা নেগেটিভ কার্য বা কারণ। আমি যেটা লক্ষ্য করতে পারছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ হিসেবে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে ইলিউশনে আক্রান্ত হওয়া। কার্য হিসেবে যেটা বলতে পারি ভুল মানুষকে বিশ্বাস করা। কেমন, এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন মানসিকতা মনোভাবের জায়গাটা লক্ষ্য করি, মানসিকতা মনোভাবের জায়গাটায় শুক্রের অবস্থান এবং শনি দ্বারা কিন্তু তার সম্পর্ক ক্রিয়েট হয়েছে। সুতরাং মানসিকতা মনোভাবের মধ্যে, আমার বিশ্বাসের মধ্যে এবং আমার যে চাহিদা, আমার স্থাপত্য ভিত এবং আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু ডেফিনিট ভাবে এই যে কঠোর কঠিন পরিশ্রমকে, লিগ্যাল অ্যাক্টিভিটিসকে, আমি অজান্তে ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়ে যেতে পারি। কেউ আমাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করলো সেটা আলাদা, ভুলভাবে ব্যবহার করলো, ইউজ করলো সেটা আলাদা, কিন্তু কঠোর কঠিন পরিশ্রমকে আমি ডেফিনিট ভাবে বিশ্বাস করব। বাট সেখানে মঙ্গলও কিন্তু হিট করছে। তাহলে আমার কঠোর কঠিন পরিশ্রম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন অনেক সময় কিন্তু কর্ম করতে 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 করতে, এটা আমি আমার নিজের জীবনেও বুঝেছি, এটা একটা এমন হ্যাবিট হয়ে যায়, এমন অভ্যেস হয়ে যায়, তখন কিন্তু বিশ্রাম নিতে ইচ্ছা হয় না। মনে হয় কতক্ষণে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে আবার ঘুম থেকে উঠবো, আবার পরিশ্রম করতে শুরু করব। এই মানসিকতাটা স্বাভাবিকভাবে দেখলে, সামনাসামনি থেকে দেখলে, উপর থেকে দেখলে খুব পজিটিভ বলে মনে হলেও অনেক সময় কিন্তু আমরা ডিসিপ্লিন বহির্ভূত লাইফ লিড করি এবং তার ফলে কিন্তু কি হয়, আমাদের শরীর পারমিট করে না, আমাদের ব্রেন নিতে পারে না, অনেক সময় আমাদের পারফরমেন্সে ঘাটতি হয়ে যায়।
এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 1 2 3 4 5 5 নাম্বার ঘরকে হিট করছে বুধাদিত্য যোগ এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে হিট করছে রাহু, বৃহস্পতি। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, এখানে কোনো অ্যানালাইসিস করার প্রয়োজন নেই যে আমার সফলতার জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু অনেকটা ইনক্রিজ হবে। এবার আমি শ্রাবণ মাসের অবস্থান যখন বলছি, শ্রাবণ মাসের 2-3 তারিখ থেকেই তো হবে না, কেননা কার্য দ্বারাই কারণ, কারণ দ্বারাই কার্য। তাহলে শ্রাবণ মাসে আমার যে সিংহ রাশির যে অ্যাক্টিভিটিস, ইমপ্লিমেন্টেশন, থিঙ্কিং, এই সমস্ত কিছু কিন্তু পরের জায়গাটা, পরের মাসগুলোকে বা পরের ইভেন 2026ও আমি যেটা লক্ষ্য করতে পারছি অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, শনি উচ্চস্থ অবস্থায় কিন্তু বৃহস্পতিকেও হিট করছে। আমি যেটা আগেই বললাম, শনি এবং বৃহস্পতি, শনি এমন একটা প্ল্যানেট, এবং আমি প্রত্যেকটি প্ল্যানেট নিয়েই কোনোদিন আলোচনা করব, যদিও আমি জানি না আপনারা শুনবেন কি শুনবেন না। কোনো প্ল্যানেট কিন্তু নেগেটিভ হয় না, মানে এই মানেই খারাপ তা নয়। সে কি নেগেটিভ অবস্থার মধ্যে রয়েছে? শনিকে নিয়ে তো আমি হাজার হাজার বার বললাম শনি কি, বৃহস্পতি মানেও তো বললাম হাজার হাজার বার বললাম বৃহস্পতি কি। আপনারা বলুন না, শনি এবং বৃহস্পতি যদি একত্রে বসে থাকে তাহলে নেগেটিভ জায়গাটা কোথায়? নেগেটিভ জায়গাটা আছে কখন? যদি শনি নেগেটিভ হয়ে যায়, মানে আমি ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, আমার ডিসিপ্লিন বহির্ভূত, আমি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কর্মকে বিশ্বাস করি না, তাহলে আমার ভেতরের যে জ্ঞান, সেই ভেতরের জ্ঞানটা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সফলতার জন্য কখনো কিন্তু আমি সেটাকে অ্যাপ্লাই করব না। কিন্তু শনি এর ক্ষেত্রে পজিটিভ হয়ে রয়েছে, তাহলে ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের কারণটাই হবে ডিসিপ্লিন, কারণটাই হবে হার্ড ওয়ার্কিং, কারণটাই হবে কিন্তু কঠোর কঠিন বাস্তব বোধ, বাস্তবতাকে মেনে নেওয়া এবং কায়িক পরিশ্রম, ঘাম ঝরানো এবং হেরে গিয়ে উঠে দাঁড়ানো। হার বলে কিছু হয় না, আত্মসমালোচনা করো, স্ক্রুটিনি করো, তারপর রেকটিফিকেশনের পথে হেঁটে আবার, কিন্তু যারা জিতেছে তারা একবারে জেতেনি, কখনো নয়, একজনকে দেখিয়ে দিতে পারবেন না। আর যারা ফ্লুকে জেতে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, যারা ফ্লুকে জেতে তারা দুদিনের রাজা হয়ে আবার ঢসকে পড়ে যায়। এরকম হাজার হাজার এক্সাম্পল রয়েছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, বুধের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে, তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, অপোজিট সেক্স দ্বারা, পুরুষদের ক্ষেত্রে অপোজিট সেক্স দ্বারা আর মহিলাদের ক্ষেত্রে সেম সেক্স দ্বারা আমার মন, আমার বুদ্ধি, আমার চেতনা, তাকে যদি সঠিক মতন গ্রোন আপ করা যায়, তাহলে কিন্তু পজিটিভ ভাবেই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বর জায়গাতে থাকুক, কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে কখনো কোনোভাবেই যেন আমি কোনো বন্ধুর কাছে গিয়ে, জানিস তো আজকে তোর বৌদির সাথে এরকম খারাপ ব্যবহার করলাম, জানিস তো আজকে আমার ছেলেটাকে উদম মারলাম, কখনো এই নিয়ে আলোচনা করব না। বা আমার কর্মক্ষেত্রেও কখনো আলোচনা করব না, বা আমার কলিগস হোক, আমার বন্ধু হোক, আমার পাড়াপড়শি হোক, কেউ যেন আমার বেডরুমে না ঢোকে, অন্দরমহলে যেন না ঢোকে, কেউ যেন আমার যে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ব্যক্তিগত স্ক্রুটিনির ক্ষেত্রে, আত্মবিশ্লেষণের ক্ষেত্রে কারোর কাছ থেকে কোনো বুদ্ধি আমি কখনো যেন ধার না করি, এটা মাথায় রাখার প্রয়োজন। 1 2 3 4 5 6 7 8 আমি শ্বশুর বাড়ির জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি, শ্বশুর বাড়ির মতন থাকুক, কিন্তু কখনো আমার কোনো প্রবলেম হচ্ছে, বা দেখা গেল আমি বিয়ে করেছি একটি মেয়ে শ্বশুর বাড়িতে, আপনার মেয়ে তো ফালতু একদম 9টার সময় ঘুম থেকে ওঠে, শ্বশুর বাড়িকে কখনো যেন টানা না হয়। বা আমি একজন মহিলা, আমি বিবাহ করেছি, সে 1 মাসই হোক আর 10 মাসই হোক আর 10 বছরই হোক, শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে আমি আর্গুমেন্টে জড়াবো না। আমার যতটুকু ফাংশন ততটুকু ফাংশন
আমি করব, ততটুকু কাজ আমি করব, আমার পারফরমেন্স, আমি আমার মতন থাকব, তাদেরকেও উত্তেজিত করব না, তারা যাতে আমাকে নিয়ে কোনো কথা না বলতে পারে। বোবার কোনো শত্রু নেই। এটা আমি কিন্তু আমার চেম্বারে আমি দেখেছি, যত প্রবলেম কথা বলা নিয়ে, আর যত প্রবলেম এই আমিত্ব নিয়ে, ওকে দিলে আমাকে কেন দিলে না, আমার এখানে আমি ঝি হয়ে গেছি, আমি সারাদিন শুধু খেটে মরবো, আমি কর্তা না কুত্তা, এই মানসিকতা কিন্তু চলে আসে। সুতরাং আমি আমার ডিউটিটা পালন করব, এটা কিন্তু ধর্মশাস্ত্রে পর্যন্ত লেখা রয়েছে, তোমার কর্ম তুমিই করো, তোমার কর্মটাই তুমি তুমি করো, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। সুতরাং বাদবাকি কে কি করছে, হিংসা, কুচুটেপনা, এগুলো দরকার নেই। অন্যের দ্বারা কখনো তুলনা করাটা দরকার নেই। শুক্র মঙ্গলের অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, যারা সিংহ রাশির যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়, কিন্তু লক্ষ্য করবে সোশ্যাল মিডিয়াতে তারা একদম কি বলবো, একদম ডুবে যাবে, এবং এই যে ভুল প্রেমিক সত্তা জেগে উঠবে বা প্রেমিকা সত্তা জেগে উঠবে বা প্রেমজ সত্তা জেগে উঠবে। এবং মঙ্গল শুক্রের অবস্থান সবসময় কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করায়। কণ্টককারী কমলসমা পততলা মঞ্জির চিরহি ঝাঁপি কাগরি বাড়ি ঢাড়ি করে পেয়ে চলে চলেই অঙ্গুলি চাপি নয়, কিন্তু প্রেম ভালোবাসা যে একটা অভ্যেস, একটা সাধনা, হ্যাঁ, নিজেদের আত্মস্থ করতে হয়, সংযম, সেটা আমরা জানি না। প্রেম মানেই সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো। তার যে কখন ঘুমাইবে, আর কখন যে টয়লেটে যাবে, আর কখন যে খাওয়া দাওয়া করবে, সেটাই বুঝতে পারি না, গান লেখে এরা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আলটিমেট যেটা লক্ষ্য করতে পারছি, কেতুর অবস্থান অত্যন্ত পজিটিভ, কিন্তু কেতু বৃহস্পতির দ্বারা পজিটিভ হয়ে যাচ্ছে, শনির রিফ্লেকশনও রয়েছে। তাহলে আমি যদি ইলিগাল অ্যাক্টিভিটিস না করি, আমি যদি অসৎ না হই, আমি যদি চরম পরিমাণে আমার যে ডিসিপ্লিনকে ব্রেক না করি, এবং আমার জ্ঞানের প্রতি, আমার যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানের প্রতি, আবার বলছি, সবাই কিন্তু চরম শিক্ষিত হয় না, অনেকে আমার মতন অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিতও আছে, অনেকে একদম শিক্ষা তাই দিয়ে বিচার হয় না। কেবলমাত্র পুঁথিগত জায়গা থেকে শিক্ষাকে বিচার করা যায় না। একজন খুব ভালো রান্না করতে পারে, একজন চাষি দূর থেকে দাঁড়িয়ে বলে দিতে পারে যে ওই জমিটা এখন কতটা উৎকৃষ্ট এবং ওখানে কতটা ফলন করা যাবে, কি ফলন করা যাবে। আমি তো চাষিদের সাথে মিশি, আমি অবাক হয়ে যাই তাদের কি মারাত্মক নলেজ। অনেকে আছে সেল দারুণ করতে পারে, দেখা যাচ্ছে বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় চকলেট সেল করছে, ক্যাডবেরি সেল করছে, বা যে কোনো জিনিস সেল করছে, দারুণ ভাবে সে কথা বলতে পারছে, আমরা তো দেখেছি। আমি সেরকম ভাবে কথা বলতে পারি না, রামশ্যাম যদুমধু তো পারছে না। তাহলে আমার ভেতরে যে জ্ঞানটাকে রয়েছে, সেই জ্ঞানটাকে আমি পজিটিভ ভাবে, সততার সাথে এবং নিয়মানুবর্তিতার সাথে যেন মেনটেন করি। এখন আমরা যারা, আমার মতন যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের কি হয়ে যায়, এটা খুব সত্যি কথা। মুখে, স্যার আপনি মুখে বলছেন, মুখে বলাটা তো অনেক সহজ, কিন্তু কাজে করাটা অনেক কঠিন। ঠিক কথা। কেননা অনেক সময় আমি কোনো একটা কাজে বেরোলাম, এখান থেকে যদি অর্থ উপার্জন না করি, তাহলে ঘরে ফিরলে আমার স্ত্রী তাকিয়ে রয়েছে, আমার বাচ্চা তাকিয়ে রয়েছে, আমার মা, বৃদ্ধ পিতামাতা তাকিয়ে রয়েছে, তাদের মেডিসিনের খরচ রয়েছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, সিকিউরিটি দানের। সেক্ষেত্রে কোনো কারণে দেখা গেল যে, সুতরাং আমার 5 ঘন্টার পরিবর্তে সেক্ষেত্রে এরকম কিন্তু আমার জীবনে বহুবার হয়েছে, বহু বছর হয়েছে। ইভেন আমার কাছে এসছে এরকম প্রচুর, আমার এখনই মনে পড়ছে, আমি আর বলে আর এইগুলোকে দীর্ঘায়িত করতে চাই না, যে আমার টার্গেটটা ফুলফিল হয়নি, ঘরে কিন্তু এই টাকাটা না নিয়ে গেলে চলবে না। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে 5 ঘন্টার পরিবর্তে, এটা আমরা অনেক সময় কিছু করার থাকে না, তখন করতে হয়, কিন্তু অসৎ নয়। তাহলে সেক্ষেত্রে এইগুলো সাধারণত আসে, কিন্তু নর্মালি আমি সার্বিকভাবে যেটা লক্ষ্য করতে পারছি, ভাই এক কথাতে বলছি, এত কথা বলে, এত 30 মিনিট 40 মিনিট আলোচনা করে কোনো লাভ নেই। শ্রাবণ মাস সিংহ রাশির উপযুক্ত হওয়ার মাস, সফলতার পথ, সফলতার জন্য যে পাটাতন, স্থাপত্য ভিত, সেটাকে সেখানে পতাকা গাড়ার সময়,
এবং তারপর নেক্সট বছরগুলোতে রাজ করার সময় শুধুমাত্র যেই যেই নেগেটিভ জায়গাগুলো বললাম সেই নেগেটিভ জায়গাগুলোকে আজ থেকেই তুমি স্পেসিফিক ভাবে তোমার প্রেডিকশন না হলেও আজ থেকে এই নেগেটিভিটি গুলো করবো না। কেননা তুমি আমার কাছে আসো বা তুমি ইউটিউব কেবল দেখো, এটা তো সত্যি কথা, ইললিগেল অ্যাক্টিভিটিস কখনো ঠিক নয়। এটা তো ঠিক কথা, কখনো কোনো মতেই কিন্তু আমি কোনো ফাটকা জায়গায় আমি আমার অর্থকে ইনভেস্ট করে দেব না। এটা তো ঠিক কথা যে আমার আত্মবিশ্বাস যেন ওভার কনফিডেন্টের জায়গায় না চলে যায়। এটা তো ঠিক কথা, যে ফুলে যে দেবতার পুজো হয়। সুতরাং কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। কোথায় কিভাবে কম্প্রোমাইজ করতে হবে সেটা সম্পূর্ণ আলাদা হয়, কিন্তু কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। তাহলে আমি যেই নেগেটিভিটি গুলো বললাম সিংহ রাশির জাতক জাতিকারা, সেই নেগেটিভিটি থেকে দূরে থেকো। কেমন? আমি জানি তোমরা সবাই আমার কথা শুনবে, কেবলমাত্র এই চ্যাংড়াগুলো শুনবে না, বলবে বাবা প্রেম করছি অথচ আমার প্রেমিক অথবা প্রেমিকার হাত ধরবো না, তাকে জড়িয়ে ধরবো না, তার আর বললাম না, শুনতে খারাপ লাগবে, সেন্সর বোর্ড কেটে দেবে। যাই হোক, আজকের মতন এইটুকুই, নমস্কার।